যেখানে তার স্পষ্ট বক্তব্য ছিল যে বিজেপি কিন্তু আরএসএস এর থেকে গ্রো করে বেরিয়ে এসেছে এবং তারা এখন স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, সব থেকে আগে তো ধন্যবাদ যে আপনারা আমাকে ডেকেছেন আর আমার সঙ্গে চর্চা করছেন। 40 বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারতীয় জনতা পার্টি, বিশ্ব হিন্দু পরিষদ নিয়ে রিপোর্টিংও করেছি, একাডেমিক্যালি ওকে বোঝারও চেষ্টা করেছি। আপনি বললেন যে ভাইস প্রেসিডেন্টের যে ক্যান্ডিডেট মিস্টার রাধাকৃষ্ণনকে চুজ করা হয়েছে, তো উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জড়িত ছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সঙ্গে জড়িত না থাকলে কোথা থেকে জড়িত থাকবে? নরেন্দ্র মোদীও তো আরএসএস এ ছিলেন, অমিত শাহও তো এক ধরনের আরএসএস এ ছিলেন। অমিত শাহ এবিভিপি থেকে এসেছিলেন, এবিভিপিও তো আরএসএস। জেপি নাড্ডাও এবিভিপি থেকে এসেছেন। এবিভিপি আজকের যে ভারতীয় জনতা পার্টি ম্যাক্সিমাম কন্ট্রিবিউটিং, যদি কোনো অর্গানাইজেশনকে বলা যায় যে ম্যাক্সিমাম ম্যান পাওয়ার দিয়েছে আজকের ভারতীয় জনতা পার্টিকে, সেটা এবিভিপি দিয়েছে, আরএসএস এর থেকে বেশি। তো ন্যাচুরাল যে ভাইস প্রেসিডেন্ট চুজ করতে হবে, একটা ক্যান্ডিডেট নমিনেট করতে হবে। লাস্ট টাইমটা একটুখানি ব্যাকফায়ার করে গেছিল। জগদীপ ধনকর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছিলেন না, ওনাকে আগে পশ্চিমবঙ্গের গভর্নর করে পাঠানো হয়েছিল। ওর পারফরমেন্স ভারতীয় জনতা পার্টির হিসেবে ভালো ছিল। কি ভালো ছিল আপনারা সবাই ভালো করে বোঝেন। ওকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল, তারপরে যা হয়েছে কেউ কিছু জানে না, কিছু বলা হয়নি। কিন্তু যে রিজনটা সাইড করা হয়েছিল যে ওনার হেলথ ইস্যুস হচ্ছিল, সবাই জানে যে আর কিছু ঠিক হতে পারে, অন্তত হেলথ ইস্যু ইজ নট দি মেইন রিজন যার জন্য উনি রেজিগনেশন দিয়েছেন। তো ন্যাচুরাল, আমি কোনো আশ্চর্য নয় যে ভাইস প্রেসিডেন্ট হবার জন্য যাকে নমিনেট করা হয়েছে উনি আরএসএস এর ফোল্ড থেকে বেরিয়ে এসেছেন। সব থেকে আগে তো আমার মনে হয় যে আমার একটা ওপিনিয়নটা আমি এক্সপ্রেস করতে চাই। 15 আগস্ট রেড ফোর্ট, লাল কিল্লা, এটা একটা হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট জায়গা, যেটা ভারতবর্ষের পলিটিক্যাল কন্টিনিউইটিকে দর্শাচ্ছে। 1857 এর যে আপরাইজিং হয়েছিল, ওখানে এসে যারা রিবেল করেছিল তারা এসে লাল কিলা এসে আবার ক্যাপচার করে কলোনিয়াল পাওয়ার থেকে মুঘল এম্পারারকে ওখানে বসিয়েছিল অ্যাজ যে পলিটিক্যাল পাওয়ার, ভারতের পলিটিক্যাল পাওয়ার হিসেবে। সেই জায়গা থেকে যখন 1947-এ ডিসাইড করা হলো যে 15 আগস্টে যা কিছু ফেস্টিভিটি ছিল ওটা পার্লামেন্ট হাউস আর ইন্ডিয়া গেটের চারিদিকে হবার পরে 16 আগস্ট 1947-এ প্রথমবার লালকিল্লাতে একটা আয়োজন হলো, যেখানে এসে জওয়াহরলাল নেহরু একটা ভাষণ দিয়েছিলেন, খুবই ছোট, কিন্তু প্রায় 10 লক্ষ লোক ওই প্রোগ্রামটা দেখতে এসেছিলেন। 1948 সাল থেকে 15 আগস্টে প্রধানমন্ত্রী লালকিল্লাতে গিয়ে ভাষণ দেবেন, দেশকে সম্বোধিত করবেন, সেই ট্র্যাডিশনটা শুরু হয়। 1948-এ নেহেরু এসে বলে যে 1 বছর হয়ে গেছে, আমি এসছি আবার এই সেম হিস্টোরিক্যাল জায়গাতে। 1 বছরের মধ্যে আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি, কিন্তু আজকে অ্যাচিভমেন্ট ছাড়া একটা খুবই বড় একটা ডিপ্রেসিং একটা গ্লুম, মানে যাকে বলে একটা বিরাট বড় একটা মানে ক্লাউড অফ গ্লুম, এক্স্যাক্টলি হিন্দুস্তানিতে ভাষণ দিয়েছিলেন, কিন্তু দ্যাট ইজ হোয়াট হি ওয়াজ ইন্ডিকেটিং, দ্যাট আ হিউজ ক্লাউড। কিন্তু নীলাঞ্জন দা 10 বছর কেন রাখলো? আমি যেটা বলছি, সেই জায়গাতে নেহেরু ভাষণ দিলেন যে কেন গ্লুম, কেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে একজন যে ইনিশিয়াল ক্যারিয়ার জড়িত, উনি মহাত্মা গান্ধীকে অ্যাসাসিনেট করেছিলেন। সেই জায়গাতে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে
লেজিটিমাইজ করা প্রধানমন্ত্রী, আমার মতে ইট ইজ নট আ ভেরি ওয়াইজ থিং ফর ইন্ডিয়ান ডেমোক্রেসি। আমার 10 বছর কেন হয়ে গেল ওনার তো বলা উচিত ছিল না। মানে ডেফিনেটলি উনি জানতেন, নরেন্দ্র মোদী জানতেন যে লাল কিলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে প্রেজ করা খুব একটা পলিটিক্যালি কারেক্ট স্টেপ হবে না, কিন্তু উনি এবার করলেন। দুটো কারণ, এক তো আপনি বলেছেন যে সেন্টেনারি ইয়ার, ঠিক আছে, একটা ওকেশন পেয়ে গেলেন, একটা ওপেনিং পেয়ে গেলেন এটাকে বলার জন্য। একদম। প্লাস যেটা 2 বছর ধরে আপনি যেটা বলছেন যে আরএসএস আর ওদের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে, কোল্ড ওয়ারটা এখন অব্দি শেষ হয়নি। কোল্ড ওয়ারের জন্য আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট, সে একটা কন্টিনিউয়াসলি মানে নিজের টেনিওর শেষ হয়ে যাওয়ার পরে মানে মানে খুবই চলে যাচ্ছে, কোনো ক্যালেন্ডার ডিসাইড করা হচ্ছে না যে কবে গিয়ে ইলেকশন হবে, কেন এগ্রিমেন্ট হতে পারছে না। বিজেপি নরেন্দ্র মোদী চাইছে যে ওরা ফাংশনাল অটোনমি ওদের মেনটেন হোক, ওরা গিয়ে কারোর সঙ্গে চর্চা করতে চায় না, শুধু গিয়ে নামটাকে ঘোষণা করতে চায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে যে না, আমাদের সঙ্গে ডিসকাস করা উচিত, একটা কনসেনসুয়াল ক্যান্ডিডেট হওয়া উচিত। আরএসএস বলছে না যে আমাদের লোক হবে, আমাদের চয়েসের লোক হবে, কিন্তু বলছে हमसे तो চর্চা হোনা চাই, কিন্তু আরএসএস এর মতামত থাকতে হবে ডেফিনেটলি, মানে একটা ওপিনিয়ন নেওয়া উচিত, 3-4টে নাম ডিসকাস করা উচিত। সেটা আমাদের যা মনে হচ্ছে যে বারবার আরএসএস এটা কমিউনিকেট করছে না। হঠাৎ করে এটা কেন হলো? আমি একটুখানি ছোট্ট করে আজকে বর্তমান পত্রিকা কলকাতায় তারা একটি খবর করেছে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আজ আমার চোখে পড়েছে এবং দর্শকদের সামনে সেটা আমি তুলে ধরতে চাই। আর 7-এর পাতায় খবরটি রয়েছে যে উপরাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থী সংঘ ঘনিষ্ঠ বার্তা সভাপতি নিয়েও, এবং সেখানে প্রতিনিধি, তাদের নয়াদিল্লির প্রতিনিধি লিখছেন, আর কোনো এক্সপেরিমেন্ট নয়, এবার থেকে আর কোনো ল্যাটারাল এন্ট্রিও নয়, অর্থাৎ প্রত্যক্ষভাবে সঙ্গের সাথে দীর্ঘকালীন সম্পর্ক নেই এরকম ব্যক্তিকে সাংবিধানিক অথবা রাজনৈতিক নীতি নির্ধারণকারী গুরুত্বপূর্ণ পদে দেওয়া যাবে না। এটা সংঘের তরফ থেকে এরকম একটা বার্তা নাকি বিজেপিকে দেওয়া হয়েছে বলে বর্তমানের এই রিপোর্টে বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে লেখা হয়েছে উগ্র নয়, বাজপেয়ীর ধাঁচে সকলকে নিয়ে চলার জন্য পরিচিত রাধাকৃষ্ণনকে কোয়েম্বাটুরের বাজপেয়ী বলা হয়। সুতরাং কোথাও আমার প্রশ্ন হলো যে আপনি যেটা বলছেন যে বিগত কয়েক বছর ধরে বিজেপি, মানে এই মোদি শাহর বিজেপি এবং আরএসএস এর